আমার জন্মের 12 বছর পর পুতুলের জন্ম হলো। তখনও মায়ের স্বভাব পাল্টায়নি। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। পুতুল আর আমি সব সময় মিলেমিশে থাকতাম। মায়ের প্রতি আমারও কেমন বিরক্তি এসে গেল। সব সময় বাবাকে দেখতাম, বাবার চোখ ভেজা থাকে, সব সময় চিন্তিত থাকে। পুতুল মাকে ততটা কাছে পায়নি বলে ও মায়ের জন্য কান্না করতো না। ওর কাছে বাবাকে মা মনে হতো। একদিন সকালে বাবা মায়ের কথায় আমার ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে দৌড়ে ওনাদের ঘরে গিয়ে নিস্তব্ধ হয়ে গেলাম। মা কাপড় গোছাচ্ছেন, বাবা কান্না ভেজা কণ্ঠে আকুতি মিনতি করছে থেকে যাওয়ার জন্য। কিন্তু মায়ের মন গলেনি। আমার কাছে মনে হচ্ছিল বাবা কোনো পাথরের সাথে কথা বলছিল। এক নিষ্ঠুর হৃদয়হীন নারীর কাছে বাবার বারবার আকুতি ছিল আমাদের জন্য হলেও যেন থেকে যায়। মা ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। বাবা মায়ের পা ধরে আমাদের সুন্দর জীবনের অনুরোধ করল। আমি তখনও ঘোরের মধ্যে ছিলাম। বাবাকে কখনো কারো কাছে মাথা নত করতে দেখিনি। আজ সেই বাবা এক নারীর পায়ে পড়ে আছে। চিরকাল শুনে এসেছি, বাবারা সন্তানদের ছেড়ে গেলেও মা কখনো ছেড়ে যায় না। কিন্তু আমার ক্ষেত্রে তার বিপরীত হলো। বাবার চোখের জল দেখে আমিও কেঁদে দিলাম, কিন্তু মাকে থেকে যাওয়ার জন্য একবারও অনুরোধ করিনি। যে মানুষটা তার জন্য পৃথিবী উত্তাল পাতাল করতে দ্বিধাবোধ করতো না, হাজার ব্যস্ততার মাঝেও যার জন্য অফুরন্ত সময় থাকে, যে মানুষটা হারানোর ভয়ে সবসময় চুপচাপ সব মেনে নিতে পারে, সেই মানুষটাকে যে ছেড়ে যেতে পারে, তাকে আমি বা কী অনুরোধ করব। সেদিন মা চলে গেল। বাবা বাকশূন্য হয়ে ঘরের এক কোণে পড়ে থাকতো। আমার সবসময় মনে হতো বাবার দোষেই মাকে হারিয়েছে। ভালোবেসে এতটা দুর্বল হওয়া উচিত ছিল না। মাকে যদি এত স্বাধীনতা না দিত, প্রথম থেকে শাসন করতো, তাহলে আমাদের পরিবারটাও সুন্দর হতো। দুদিন পর মা বাবাকে ডিভোর্স লেটার পাঠালেন, সঙ্গে কিছু ছবিও। মা অন্য কাউকে বিয়ে করেছে, কিন্তু লোকটাকে বাবার চেয়ে পারফেক্ট মনে হয়। আমি না আজও হিসাবটা মিলাতে পারিনি। কেন মা এমন করলো? একটা হয় টাকার জন্য, না হয় ভালোবাসার জন্য ছেড়ে যায়। কিন্তু বাবার দুইটাই ছিল, তবুও কেন এভাবে ছেড়ে গেল? আজ ঝাপসা লাগছে সব। বাবার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। পুতুল এতদিন মায়ের জন্য না কাঁদলেও মা চলে যাওয়ার পর সবসময় কান্না করত। বাবা আমাকে আর পুতুলকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলতেন। মা চলে যাওয়ার 1 সপ্তাহ কেটে গেল। বাবা প্রতিদিন সকালে আমাদের নিয়ে হাঁটতে যেতেন। সেদিনও আমি ভোরে উঠে বাবার ঘরে গেলাম। বাবা ঘুমিয়ে আছে ভেবে আমি বাবার কাছে এগিয়ে গেলাম। গায়ে হাত দিয়ে দেখি বাবার শরীর ঠান্ডা হয়ে আছে। আমি তখন এত কিছু বুঝতাম না। ভেবেছি হয়তো ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্যানটা বন্ধ করে আবারও বাবার কাছে গিয়ে বসলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু বাবা উঠল না। আমি উপায় না পেয়ে বাসার চালকদের ডাকলাম। তার মধ্যে রহিম চাচা ছিল আমাদের খুব কাছের। উনি বাবার শরীরে হাত দিয়ে কেঁদে ফেলল। আমি হাঁ করে দাঁড়িয়ে আছি, আমারও ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। রহিম চাচা আমার কাছে দৌড়ে এসে বুকের মধ্যে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি কানে কথাগুলো বাজতে লাগলো। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেছে। আমার চোখের জল শুকিয়ে গেছে। শুধু হাঁ করে বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা নেই এই কথাটা মিথ্যা মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে বাবা কিছুক্ষণ পরে উঠে আমাদের 2 ভাই বোনকে নিয়ে হাঁটতে বের হবে। মায়ের অভাব বুঝতে দেয়নি যে বাবা চলে গেল। বাবা চলে গেলে কাকে নিয়ে থাকবো? এই পৃথিবীতে আমাদের আপন বলে কেউ থাকলো না। বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে। আমি হঠাৎ কানে হাত দিয়ে চিৎকার করে উঠলাম। বাবা বাবা বলে চিৎকার করে উঠলাম। ঝাপটে পড়লাম বাবার বুকে। কিন্তু বাবা আমার কান্না শুনে উঠল না। এক নিষ্ঠুর হৃদয়হীন নারীর কারণে অভিমান করে চলে গেছে দূর অজানায়। বাবার দাফন সম্পন্ন করে বাসায় এসে পুতুলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। পুতুল শুধু বারবার বাবাকে খুঁজছে আর জিজ্ঞাসা করছে, দা ভাই বাসায় এত মানুষ কেন? অন্য সময় বাসায় অনেক মানুষ থাকলে তো বাবা থাকলেন, আজ বাবা কোথায়? দা ভাই বলো না। হয়তো সেদিন ছোট্ট পুতুলের মনেও তুমুল ঝড় বইছিল, কিন্তু সেটা প্রকাশ করতে পারিনি। একা একা কাটতে লাগলো আমাদের সময়।
বাবার শত্রুর অভাব ছিল না। সবার ধারণা ছিল আমি বড় হয়ে বাবার মতোই হব। তাই নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করত। এমনকি বাবার ব্যবসা সম্পত্তির প্রতিও লোভ ছিল পরক। বাবার সবসময় ছায়া হয়ে থাকা কাছের মানুষগুলো গিরগিটির মতো বদলাতে লাগলো। প্রিয়তা চুপচাপ আইমানের কথাগুলো শুনছে। আজ তার কাছে আইমানকে অন্যরকম মনে হচ্ছে। নিঃস্ব, অসহায়, দুঃখ কষ্টে জর্জরিত এক জীবন আইমানের। কতটা সংগ্রামী জীবন আইমানের। এতটা কষ্ট নিয়েও মানুষ বেঁচে থাকতে পারে তা আইমানকে না দেখলে হয়তো জানতো না। অথচ এই মানুষটার উপরটা হিংসতায় মোড়ানো। দেখলে মনে হয় মন বলে কিছু নেই, নেই কোনো মায়া, মমতা, ভালোবাসা। কিন্তু এই মানুষটার ভেতরে যে দুর্ভাগ্যবাদী দিন দিন কষ্ট দিচ্ছে তাকেই বা জানবে। প্রিয়তার আইমানের জন্য খুব কষ্ট হচ্ছে। প্রিয়তার আইমানের জন্য খুব কষ্ট হচ্ছে। চোখে পানি টলমল করছে, তবুও কোনো মতে পানি ধরে রেখে আইমানের কথাগুলো শুনছে। ধরণীর বুকে ফুটে উঠল অরিন্দ সুন্দর চন্দ্র। গোলাকার পূর্ণিমার চাঁদের দৃশ্য মন কাঁপিয়ে দেয় আনন্দ হিল্লোলে। ঝিরঝিরি বাতাসে বৃক্ষের পাতাগুলো হালকা দুলছে। বিশাল বাঁশঝাড়ের ওপর গোলাকার চন্দ্র অদৃশ্য বন্ধনে বেঁধে আছে। এই অপরূপ সৌন্দর্য আসলেই নয়নাভিরাম, মনোযোগ নিবিষ্ট। আইমান একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। পাশে থাকা প্রিয়তার দিকে একবারও তাকালো না। নীরব শীতল কণ্ঠে বলতে লাগলো, বাড়ির চাকররা পর্যন্ত উঁচু গলায় কথা বলতো, আমাদের অত্যাচার করার চেষ্টা করত। আমি বয়সে ছোট হলেও অন্যায় মেনে নিতাম না। বাবার মতে সব অন্যায়ের প্রতিবাদ করতাম। কিছুদিন পর সবাই আগের মতো হয়ে গেল। কয়েকজনকে বেরও করে দিয়েছি, কিন্তু বাহিরের লোকেরা হাল ছাড়েনি। বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে আমাদের পিছনে। হাজারো যুদ্ধের মধ্যে দিয়ে যেতে লাগলো আমার জীবন, তবু হাল ছাড়িনি। পুতুলকে অন্য কেউ সামলাতে পারতো না, একমাত্র আমি ছাড়া। পুতুলের জন্য আমি সবসময় খাবার বানাতে গিয়ে হাত পুড়িয়েছি, তার হিসেব নেই। পুতুলকে সাজিয়ে দেওয়া, ঘুম পাড়ানো সব আমি করাতাম। ও সব আমিই করতাম। ও সবসময় বাবার জন্য কান্না করতো। আমার বুকের ভিতরটা পুড়লেও কান্না আসতো না। কান্না মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ। তাই চোখে পানি আসতে দিতাম না কখনো। আস্তে আস্তে বড় হতে থাকি। ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। আমার জীবনের প্রথম লক্ষ্যই ছিল বাবার হারানো সব ফিরে পাওয়া। খুব অল্প বয়সে আমার কৃতিত্ব প্রতিষ্ঠা হয়। হাজারবার মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরে এসেছি। পুতুলকে সবসময় লোকচক্ষুর আড়ালে রেখেছি। কিছুটা বড় হতে ওকে হোস্টেলে পাঠিয়ে দিলাম। আর আমি আমার রাজনৈতিক জীবনে সাফল্য অর্জন করে এমপি পদে নির্বাচিত হলাম। সব কিছু আগের মতো হয়ে গেল। এলাকায় নিরাপত্তা ফিরে পেলাম। সব কিছুর মাঝে আমার নারীদের প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছে। ভেবেছিলাম কখনো আমার জীবনের সাথে কোনো নারীকে জড়াবো না। আমার মায়ের সেই জঘন্যতা আমার মস্তিষ্কে খুব বাজেভাবে গেঁথে গেছে। সব নারীকেই মায়ের মতো মনে হতো আমার কাছে। ঘুমের মধ্যে শিউরে উঠতাম শেষ দিনে সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে। কিন্তু যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন নিজের করা সব আইনকানুন শৃঙ্খল ভেঙে তোমার মাঝে নতুন কিছু খুঁজে পেয়েছি। সেদিন তোমাকে দেখার পর আমার অন্যরকম অনুভূতি কাজ করছিল। দেরি না করে তোমার সব তথ্য জোগাড় করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। কিন্তু শ্বশুর মশাই অপমানের পর অপমান করতে লাগলো। খোঁজ নিয়ে জানতে পারি এলাকার সব ছেলে তোমার জন্য পাগল। আমার জন্য আমার মধ্যে অজানা ভয়ের সঞ্চার হলো। আমার যে করেই হোক তোমাকে লাগবে, তাই তো এত কিছু করতে হলো। বিয়ের পর তোমাকে স্বাধীনতা দেওয়ার ইচ্ছে ছিল না। সবসময় মনে হতো তোমাকে স্বাধীনতা দিলে তুই যদি আমাকে ছেড়ে চলে যাও। তাই তো সবসময় তোমাকে চোখে চোখে রেখেছি। তোমার কষ্টটা আমি বুঝতাম, কিন্তু হারানোর ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কি করব বলো? সব কিছু ঠিকই ছিল, কিন্তু রাফসানের সাথে যেদিন তোমাকে দেখেছি সেদিন মনে হয়েছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তাই তো এতটা রিয়্যাক্ট করে ফেলেছি। পরে সব বুঝতে পারলাম। আইমান থামলো। প্রিয়তার দিকে একবারের জন্য তাকালো না। কিছুক্ষণ থেমে ছোট করে বলল, তুমি কি আমার থেকে মুক্তি চাও? যদি মুক্তি চাও তাহলে মুক্তি দিব তোমাকে। কখনো আর তোমার সামনেও যাব না। প্রিয়তার বুকে বাঁ পাশে হঠাৎ ব্যথা শুরু হয়ে গেল। সে কি সত্যি মুক্তি চায় নাকি না? মুক্তি চাইলে আইমানের জন্য এত খারাপ লাগে কেন? তবে ভালোবাসার দুর্বলতাও কি তাকে গ্রাস করেছে?
পরক্ষণে মনে হলো সে ভালোবাসায় বিশ্বাস থাকে না, সেখানে কি আদৌ ভালো থাকা যায়? প্রিয়তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আইমান ঘড়ি দেখে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। আর আধা ঘন্টা সময় আছে, তার মধ্যে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্রিয়তা নিঃশব্দে আইমানের পিছু পিছু হেঁটে গাড়িতে উঠল। দুজনের মধ্যে পিনপত নীরবতা। দুই মানব মানবীর হৃদয় তুমুল ঝড় বইলেও কেউ কাউকে মুখে বলতে পারছে না। অভিমানরা আজ তাদের ভর করছে। কেউ হৃদয় আকাশে ঝলমলে ওই পূর্ণিমার চাঁদ উঠে না কেন, পরিপূর্ণ করে দেয় না দুই মানব মানবীর ভালোবাসা? কেন আজ এত সংকোচ সংশয়? প্রিয়তা বাইরে মুখ বাড়িয়ে শহরটাকে দেখছে। কত শত মানুষ তাদের কর্মকাণ্ডে ব্যস্ত। আচ্ছা, তার মতে কেউ কি এভাবে ভালোবাসার কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছে? নাকি শুধু সে? তার জায়গায় অন্য কেউ হলে কি করতো? চলে যেত নাকি থেকে যেত? প্রিয়তা জানা নেই। আইমানের দিকে আর চোখে তাকালো। আইমানের মনে কি চলছে তা প্রিয়তার কাছে পরিষ্কার। গাড়ি এসে থামলো প্রিয়তাদের গেইটে। আইমান প্রিয়তাকে নামতে ইশারা করলো। প্রিয়তা নেমে গেল। একবারও পিছনে না তাকিয়ে বাড়ির মধ্যে চলে গেল। আইমান করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার পানে। খুব করে ইচ্ছা করছে জোর করে রেখে দিতে, কিন্তু কেন পারছে না। কেন মনে হচ্ছে প্রিয়তা নিজের ইচ্ছায় ফিরে আসুক। আইমান বারান্দার দিকে তাকালো। প্রিয়তা যদি তাকে দেখতে আসে, কিন্তু শূন্য বারান্দায় বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে আইমানকে। মাথার উপর হলুদে সূর্যটা দিগন্তর মাঝে প্রখর তেজ ছড়াচ্ছে। ঘড়ির কাঁটা নিত্যদিনের মতোই টিকটিক শব্দে সেকেন্ড মিনিট ঘন্টা ঘুরছে। প্রিয়তা অলস ভঙ্গিতে ডাইনিং রুমে বসে আছে। কলিং বেলের শব্দে পিয়াজ দরজা খুলে দিল। ভেতরে ঢুকলো পাশের বাড়ির রুমা বেগম। চারদিক পরখ করে প্রিয়তার দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করলো। কে এসেছে দেখতে রেহেনা বেগম হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। রুমাকে দেখে রেহেনা বেগমের অস্বস্তি শুরু হয়ে গেল। রুমা বেগমকে বসতে বলে নিজেও বসলেন। রুমার দৃষ্টি এখন প্রিয়তার দিকে। কোনো সংকোচ ছাড়াই বলল, প্রিয়তা, তোমার না বিয়ে হয়ে গেছে? তো আজ কয়েক মাস দেখতেছি বাপের বাড়ি পড়ে আছো। জামাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? তোমাকে রেখে অন্য মেয়ের দিকে নজর দিচ্ছে। শুনলাম তোমার বোন নাকি এমপি। এসব রাজনীতি করা লোকেরা বজ্জাত হয়, একটাতে হয় না এদের। দুই তিনটা বিয়ে তো করেই সাথে অন্য মেয়েদের সাথে মজা মস্তি করে হোটেলে এখানে সেখানে রাত কাটায়। তোমারে যেমন জোর করে বিয়ে করছে, খোঁজ নিয়ে দেখো অন্য কোনো সুন্দরী মেয়েরও এভাবে জোর করে বিয়ে করছে কিনা। তোমার মতো এত সুন্দরী মেয়ে এখন স্বামীর ঘর ছাড়া। রুমার কণ্ঠে আফসোসের স্বর। কত করে বলছি ভাবি, মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, এখন কি হলো? প্রিয়তার আগে হাঁসফাঁস করতে করতে বলল, আপনি কি জ্যোতিষী, সব কিছু জানেন? আমি এমনিতেই চলে এসেছি বাপের বাড়ি, এই অল্প দিনের পর হয়ে গেল নাকি যে এখন আপনারা এগুলো নিয়ে মাথা ঘামাবেন? আমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবো, আপনি বলার কে? রুমা বেগম ও চুপ থাকার পাত্রী নয়, রুক্ষ কণ্ঠে বলল, তাহলে তোমার বর আসে না কেন? কখনো তো দেখি নাই তোমার বরকে। প্রিয়তা রাগ আকাশচুম্বী। বলে কি এই মহিলা? বর কি অন্য মহিলাকে দেখানোর জিনিস, নাকি সে অন্য কেউ দেখবে? আমার বরকে আপনি দাওয়াত করেছেন নাকি যে আপনার বাড়ি গিয়ে দেখা করে আসবো? আচ্ছা, পরে আসলে আপনার কাছে পাঠিয়ে দিব, কেমন? আমার বরের আপনার খুব দরকার মনে হচ্ছে। রুমা বেগম কিছুটা লজ্জা পেল। প্রিয়তার ভাবভঙ্গি অন্য কথা ইশারা করছে। রুমা বেগম রিহানা বেগমের দিকে তাকালো। রিহানা বেগমও রেগে আছেন। দেখো রুমা, তুমি এসব কথা বলে মেয়েটার মন খারাপ করে দিও না। ওর যাওয়ার সময় হলে ঠিক চলে যাবে, তোমাকে এত মাথা ঘামাতে হবে না। আর তার চেয়েও বরং নিজের চিন্তা করো, নিজের মেয়ের দিকে খেয়াল করো। রুমা বেগম তেজি কণ্ঠে আসি বলে চলে গেল। রিহানা বেগম প্রিয়তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করছিস কেন? কে কি বলল তাতে তুই কান দিবি কেন? যতদিন ইচ্ছা থেকে যা, এটা তো তোর বাড়ি। আইমান যদি তোকে না নেয় তবে যাওয়ার দরকার নেই। প্রিয়তার মনে বিষাদের ছায়া নেমে এলো। কোনো উত্তর না দিয়ে ছুটে গেল নিজের ঘরে। অজানা কারণে চোখের পানি ঝরছে। আইমান তো পারতো তাকে নিয়ে যেতে, সে যাবে না বলে এখানে রেখে গেল। সত্যিই যদি ভালোবাসতো তাহলে কিভাবে আসে তাকে ছাড়া? পাশের বাড়ি আন্টির কথা কি তবে সত্যি হবে?
তার কি দোষ? অন্যর কাছ থেকে সে কেন শুধু শুধু কথা শুনবে? পশ্চিম আকাশে মেঘের শিরিষ হয়ে আছে গোলাকার সূর্যটা। দিগন্তের মানবীরা সূর্যের শেষ বিদায়ের দৃশ্য উপভোগ করছে অপরসীম উল্লাসে। শহরে একটু দূরে নীরব নিস্তব্ধতা, নদীর পাড়ে বসে আছে দুজন তরুণ তরুণী। সামান্য দূরে একটা বড় গাছ। দূর থেকে উড়ে আসা বাদুড়গুলো বটগাছের শাখা পোশাকায় ক্লান্তি দূরীভূত করতে ব্যস্ত। কত সহস্র শব্দ কম্পিত হচ্ছে চিত্র জুড়ে, এলোমেলো হয়ে আসছে শব্দ ভাণ্ডার। তরুণীর অজানা উত্তেজনায় সরু চিকন শরীরটা কাঁপছে। ভালোবাসায় পূর্ণতা নাকি প্রত্যাখ্যান? অনেকক্ষণ নিবিড় নীরবতার পর শব্দ উচ্চারিত হলো ওয়াদির মুখে। অপরিচিত নাম্বার থেকে তুমি আমাকে ফোন দিতে, তাই না? আরিয়ার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আছে, ভয় গ্রাস করছে তাকে। তবুও তৃষ্ণার্ত কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন? ওয়াদি পাশ ফিরে আরিয়ার মুখোমুখি হয়ে বসল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসির রেখা। আরিয়া দ্বিধায় ভুগছে। ওয়াদির মনোভাব তার কাছে কুয়াশার মতো ঝাপসা লাগছে। দুরু দুরু বুকের কাঁপন কিছুতেই থামছে না। ওয়াদির হাসি রেখা মুছে গেল, চোখের মুখে কিছুটা হতাশা প্রকাশ পেল। নদীর দিকে তাকিয়ে বলল, আমি প্রথম দিন থেকেই জানতাম, কিন্তু কখনো বলিনি। কিন্তু তুমি যখন থেকে আমাকে ফোন দেওয়া বন্ধ করে দিলে, আমার মনের মধ্যে শূন্যতা অনুভব হতে লাগলো। সবসময় মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম তুমি আমাকে ফোন দাও কি না, কিন্তু অপেক্ষায় প্রহর কাটলো না। তাই তো আর সহ্য করতে না পেরে তোমাকে আজ এখানে নির্জনায় আমন্ত্রণ জানানো। আরিয়ার কণ্ঠস্বর কাঁপছে। আপনি আমাকে মিস করতেন? ওয়াদি আরিয়ার এমন অবস্থা দেখে হা হা করে হেসে উঠল। তোমার এমন অবস্থা কেন? একদম বাচ্চাদের মতো করছো। আরিয়া কিছুটা লজ্জা পেল। তার কি দোষ? ওয়াদির কণ্ঠে ভালোবাসি শুনতে তার মন আঁকুপাকু করছে। ওয়াদি ওই সুন্দর সোনালি সন্ধ্যায় তার পাশে বসে আছে, তার প্রিয় মানুষটা, যাকে কত করে চেয়েছিল। অবশেষে মন আকাশে পূর্ণতার আলো একটুখানি উকি দিচ্ছে। কিছুদিন আগের ঘটনা। ওয়াদির বেশ ভালোই লাগতো আরিয়ার ফোন পেয়ে। কখনো বা রাগী কণ্ঠে কথা বলতো, কখনো বা মিষ্টি সুরে। এভাবেই হতো তাদের বন্ধনটা গাঢ় হতে লাগলো। আনন্দ উল্লাসের সময়গুলো কাটতে থাকে। আরিয়ার মিষ্টি কণ্ঠস্বর রোজ ভাবনায় ফেলে ওয়াদিকে। মনে ভাবনাগুলোকে এলোমেলো করে দেয় অবাধ্য স্বপ্নগুলো। সেদিন রবিবার ছিল। আরিয়া কলেজে আসেনি। ওয়াদির চোখ বরাবর খুঁজেও পায়নি তাকে। ইরা অনু দুজনের আগমনে ওয়াদি কিছুটা অবাক হলো। ইরা ওয়াদির সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? ওয়াদির চোখ স্থির নেই, চারপাশ পরখ করছে। এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া কি কাউকে খুঁজছেন? ওয়াদি স্বাভাবিক হয়ে বলল, আমার একটা ফ্রেন্ডকে খুঁজছি। তোমরা দুজন কেন? আর একজন কোথায়? কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। ইরা অনু দুজনে হেসে উঠল। আজও আসেনি, কিন্তু আপনি ওকে খুঁজছেন কেন? কোনো দরকার? ওয়াদি ইতস্তত করে বলল, না এমনি, সবসময় তিনজন একসাথে থাকতে তো, তাই আর কি। আপনাকে একটা কথা বলবো ভাইয়া, জানি না বলা ঠিক হবে কি না। ওয়াদি একটু ভাব নিয়ে বলল। ঠিক না হলে বলবে কেন? অনু ওয়াদির ভাবটা বুঝে বলল, থাক তাহলে ভাইয়া, বলবো না। আসি তাহলে আমরা। এই দাঁড়াও, কি বলবে বলে যাও, মাইন্ড করবো না। আপনি ভিতর থেকে কি ধরনের রিয়াকশন আসে কে জানে। আগে বলো, তারপর দেখবো কি ধরনের রিয়াক্ট আসে। ইরা চোখ বন্ধ করে মনে মনে বিসমিল্লাহ পড়ে বলল, আপনাকে না কেউ একজন অনেক পছন্দ করে। ওয়াদি না বোঝার ভান করে বলল। অনেকেই তো পছন্দ করে আমাকে। এরা একটু বিরক্তির স্বরে বলল, হ্যাঁ সেটা ঠিক, তবে স্পেশাল কেউ কি থাকতে পারে না? জানি না, তবে কেউ যদি স্পেশাল হয় তবে গোপনে না থেকে প্রকাশ্যে আসতে আপত্তি কোথায়? আপনি কি কাউকে পছন্দ করেন? ওয়াদির কণ্ঠে জড়তা না রেখে বলল, না, এমন কেউ এখনো আসেনি আমার জীবনে। তোমরা যা বলতে চাও সরাসরি বলো, বললাম তো কিছু মনে করবো না। ইরা দ্বিধাহীন হয়ে বলল, আমার বান্ধবী আরিয়া আপনাকে অনেক পছন্দ করে, যদিও তার বারণ ছিল আপনাকে জানানো, তবুও জানালাম। ও আপনার জন্য অনেক কষ্ট পায়, তাই বলতে বাধ্য হলাম।